আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় বিএনপি জামালপুর শহর শাখার উদ্যোগে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা জাতীয় দল জামালপুর শহর শাখার বিপ্লবী সভাপতি তার ফ্যাসিস্ট সরকার প্রথমের আন্দোলনে রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস করেছেন জনাব লিয়াকত আলী, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ, জামালপুর শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে যিনি সবচেয়ে বেশি মামলার আসামি জামালপুর জেলায় হয়েছেন, শহর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা শাহ মাসুদ, আমাদের শহর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি নাজমুল বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা শহীদুর রহমান, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, নজরুল ইসলাম মুক্তা সহ শহর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের 16টি সাংগঠনিক ওয়ার্ডের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, বিশেষ করে 1 নম্বরের সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, 2 নম্বরের সম্মানিত সভাপতি সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুয়েল, 3 নম্বরের সম্মানিত সভাপতি নুরুল হোসেন গুরু, সাধারণ সম্পাদক এনামুল হক স্বপন, 4 নং ওয়ার্ডের আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আসলাম, সাংগঠনিক সম্পাদক রিহাইল দোহা, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি অধ্যাপক ইকবাল হুদা, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিমন, 6 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, 7 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি 7 নং ওয়ার্ডের সাবেক বিভাগের কাউন্সিলর তরুণ হাসান কাজল, সাধারণ সম্পাদক শাকাত হোসেন শুভ, 8 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, 9 নং ওয়ার্ড পূর্ব শাখার সম্মানিত সভাপতি আমাদের সমরউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, 9 নং ওয়ার্ড দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, আমাদের 10 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি সুলেমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সরকার, 11 নং ওয়ার্ড উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপুল, দক্ষিণ শাখার সভাপতি আব্দুল রাজ্জাক লিটন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আমাদের 12 নং ওয়ার্ড উত্তর শাখার সংগ্রামী সভাপতি হান্নান আবু হান্নান, সাধারণ সম্পাদক বাজিদুল্লাহ, 12 নং ওয়ার্ড দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক রফিক সহ আমাদের আমাদের 14 নং ওয়ার্ড কম্পপুর এলাকায় যেটি গঠিত সেই কমিটির সম্মানিত সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন সহ আমাদের 12টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে আমার শ্রদ্ধেয় বিভিন্ন বিশিষ্ট সম্মানিত জামালপুরের নাগরিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সম্মানিত প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি বিশ্বাস করি যে এই জাতি তাকে আজীবন কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করে, কারণ আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। 30 লক্ষ মানুষের জীবন গিয়েছে, 2 লক্ষ মানুষের ইজ্জত গিয়েছে। যে মানুষটি স্বাধীনতার যুদ্ধের প্রাককালে জাতি যখন একটি চরম নেতৃত্বহীন সংকটময় দিক নির্দেশহীন সময় অতিক্রম করছিল, জাতির চরম দুঃসময় যে মানুষটি রাজনৈতিক নেতা না হয়ে এই জাতির মুক্তির প্রয়োজন ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে, যিনি স্বাধীনতা মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ এই জাতিকে দিয়েছেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে
জাতিকে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত করেছিলেন। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মানবের ইজ্জতের বিনিময়ে যার নেতৃত্বে আমরা আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি সেই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এই জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ বীরত্তম সহ সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি করেছি। শ্রদ্ধাঞ্জলি করছি স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছিল, তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বারবার বিভিন্ন সময় স্বৈরতন্ত্র রাষ্ট্রীয় ক্ষমতায় অনুষ্ঠিত হয়ে এই বাংলাদেশকে তাদের দলীয় এবং পারিবারিক সম্পত্তি করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি বারবার নেতৃত্ব দিয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন পেশাচ্ছেদী মানুষের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারা বিভিন্ন সময় আত্মহত্যা দিয়েছেন। বিশেষ করে গত 17 বছর বেশি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার চৌধুরী আলম সহ আমাদের 4,500 নেতাকর্মী হত্যা খুনের শিকার হয়েছে। সর্বশেষ স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে স্বৈরাচার ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। অসংখ্য ছাত্র জনতার জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরতন্ত্র মুক্ত, গুন্ডাকার লুটেরা ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। আমি সেই সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, সকল বীর ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা, আজকে আমরা মনে করি যে আমাদের জামালপুরে শহর বিএনপির উদ্যোগে এই সদস্য সংগ্রহ কার্যক্রম এবং নবায়ন কার্যক্রম আমাদের জন্য একটি আনন্দের। আমি বিশ্বাস করি যে আজকের বিএনপির একজন সদস্য হওয়া নিঃসন্দেহে একটি সৌভাগ্যের বিষয়। এই দলটি আমি শুরুতেই বলেছি যে আমাদের সবচেয়ে বড় দল স্বাধীনতা, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান এই জাতির একটি চরম দুঃসময়, যখন এই জাতি কোনো নেতৃত্ব পাচ্ছিল না। জিয়াউর রহমান রাজনৈতিক নেতা না হয়ে এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, যিনি নিজের জীবন বাজি রেখে রণা করে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন, যার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি। আমরা যদি দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করে না, তিনি আবার শপথে সেনাবাহিনী ফিরে গিয়েছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা অনুষ্ঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি সেই যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করে এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে জাতীয় সংসদে বিল পাস করে একজন সংস্কারী করেছিলেন আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন নিয়ে। যারা স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ, 72 সাল থেকে 75 সাল এই বাংলাদেশের মালিক বনে গিয়েছিলেন শেখ মুজিবুর এবং তার পরিবার এবং আওয়ামী বাদশাহী শক্তি। বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছিল। গোলামীর জিনজির থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে, অসংখ্য মানুষের জীবন দিয়েছে। সেই বাকশাল বিলুপ্ত করে বাংলাদেশে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা দেখেছি সেই গণতন্ত্র আবার 1982 সালে স্বৈরাচার এরশাদ বঙ্গবন্ধুর ল দিয়ে ক্ষমতা দেখিয়ে বিএনপি নির্বাচিত সরকার ঘটিয়ে ক্ষমতার মস্তক দখল করেছিল। বাংলাদেশে আবার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছিল, স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল। আবার সেই স্বৈরাচার শাসক বাংলাদেশের ক্ষমতার মালিক করে গিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তার কাছে জিম্মি হয়ে পড়েছিল, গোলামি করে ফেলেছিল। সেই গোলামীর জিম্মি মুক্ত করার জন্য জিয়াউর রহমানের সহধর্মী, যিনি একজন গৃহিণী ছিলেন, জাতির মুক্তির প্রয়োজনে গৃহিণী থেকে বেরিয়ে এসে রাজপথে দীর্ঘ 8টি বছর সংগ্রাম করেছেন। 3 বার গ্রেপ্তার হয়েছেন। স্বৈরাচারের কাছে মাথা নত করে নেই, স্বৈরাচারের সাথে আপোষ করে নেই। আপনারা জানেন যে
সেই সময় একটি বড় রাজনৈতিক শক্তি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। যে বাংলাদেশ আওয়ামী লীগ 1986 সালে স্বৈরাচারের সাথে আঘাত করে নির্বাচনে দিয়ে এই গণতন্ত্র মুক্তির সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের কাছে অনেকেই মনে করেছিলেন পতনের আন্দোলন হয়তো ভেঙে যাবে। বেগম খালেদা জিয়া তার দৃঢ়চিত্ত নেতৃত্ব দিয়ে, আবুসির নেতৃত্বের মধ্য দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষকে ঐক্যবদ্ধ করে 1990 সালে একটি সফল করা অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন করে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। এই স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছিলেন তিনি আমাদের দলের বর্তমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবিস্মৃত যে গণতন্ত্র আবার 2006 সালে বিপর্যয় করেছিলেন। যে শেখ হাসিনা 1996 সালের 15 ফেব্রুয়ারি দলীয় সরকারের নির্বাচন, সেই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে তাদের নির্বাচন বানচাল করার জন্য সারা দেশে আগুন লাগিয়েছে। যে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করেছিল, সারা দেশ জ্বালা পড়ে অচল করে দিয়েছে। যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 2006 সালে বিএনপি যখন ক্ষমতার মেয়াদ শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নয়, এই নিরপেক্ষতার প্রশ্ন তুলে লগি বৈঠা দিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ খুন করে গণতন্ত্রের বিপন্ন করে নির্বাচিত সরকারকে হটিয়ে নির্বাচন বানচাল করে অনির্বাচিত মনিরুদ্দিন ভট্টাচার্য করে সরকার কায়েম করেছে। সেই শেখ হাসিনা 2008 সালে একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আবার তাদের দলীয় এবং পারিবারিক সম্পর্কে প্রিয় ভাইরা, আমরা সেই 2006 সাল থেকে দীর্ঘ 17 বছর অবিচল গণতন্ত্র মুক্তির সংগ্রাম করেছি। 2006 সালে যখন অনির্বাচিত মনিরুদ্দিন ফখরুদ্দিন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই সময় আমরা দেখেছি যে আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছিল তার আদরের সন্তান আমাদের বর্তমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আদরের ছোট ভাই জিয়াউল ভাইয়ের কনিষ্ঠ পুত্র আরামত রহমান টুকুকে, যিনি রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন না। একইভাবে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। আমরা দেখেছি সেই সময় সে অনির্বাচিত সরকার বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে ধ্বংস করার জন্য, এক নায়কতন্ত্র কায়েম করার জন্য -2 ফর্মুলা করেছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সেদিন দেখেছি যে আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়া, যাকে বলা হয়েছিল যে আপনি যদি না চলে যান আপনার 2 সন্তানকে মেরে ফেলা হবে, এবং তার নমুনা আমরা দেখেছি। আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল, তাকে মেরে ফেলার জন্য সমস্ত ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এই দেশবাসীর দোয়ায় উনি সেই সময় বেঁচে গিয়েছেন। বেগম খালেদা জিয়া সেদিন দৃঢ় চিত্তে বলেছিলেন যে আমি এবং আমার 2 সন্তানকে যদি মেরে ফেলা হয় আমি বাংলাদেশ থেকে কোথাও যাব না, বাংলাদেশের বাইরে আমি বাংলাদেশে বাঁচবো, মরলেও বাংলাদেশে মরবো, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এটাই আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়েছেন কিন্তু জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন। আমরা দেখেছি তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, যিনি আমরা দেখেছি উনি অসুস্থ, কানে শুনে না, নির্বাচিত সরকারের সাথে আঘাত করে হাতে মেহেদি লাগিয়ে জেল থেকে বেরিয়ে পরের দিন লন্ডন চলে গিয়েছিলেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে। বেগম খালেদা জিয়ার দৃঢ়চিত্তের নেতৃত্বের কারণে যখন অনির্বাচিত সরকার হটে গিয়েছিল তখন আমার শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার সুযোগ পেয়েছিল। আমাদের গর্ব, আমাদের অহংকার যে এই দলটি বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে। দীর্ঘ 17 বছরের সংগ্রামে আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়া, যার রাজনৈতিক জীবনের বিন্দুমাত্র কলঙ্কের ছাপ নাই,
তার বিরুদ্ধে মিথ্যে একটি অভিযোগ, এতিমের টাকা আত্মসাতের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আজ্ঞাব আদালত দিয়ে তাকে অন্যায়ভাবে দীর্ঘ ২৪ বছরের অধিক সময় জেল কাটানো হয়েছে। সেই বেগম খালেদা জিয়া বয়স হয়ে গেছে, উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে, ওঠা বসা করতে পারে না, জেলখানায় অসুস্থ হয়ে পড়েছিলেন। শেখ হাসিনা তাকে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেয় নাই। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই, স্বৈরাচারের সাথে আঘাত করে নাই, জীবনের ঝুঁকি নিয়েছেন। এই দেশের গণতন্ত্রের মুক্তির কথা বিবেচনা করে, এই দেশের গণমানুষের মুক্তির কথা বিবেচনা করে। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার যে আমাদের নেত্রী নিজের জীবনকে বিপন্ন করানো এই বাংলাদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের সৈনিকদেরকে উজ্জীবিত করেছেন, মনে সাহস দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান আওয়ামী লীগ বুঝতে পেরেছিল যে তারেক রহমানের যে প্রজ্ঞা, যে কারণে ষড়যন্ত্র করে তারেক রহমানকে অন্যায়ভাবে আজ্ঞা আদালত দিয়ে সাজা দেওয়া হয়েছিল যাতে তারেক রহমান দেশে ফিরতে না পারে। আওয়ামী লীগ মনে করেছিল তারেক রহমানকে দেশে আসা বন্ধ করে দেওয়া হয়েছে, তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের সম্প্রচার করে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে স্বৈরাচার নিরাপদ হয়ে গিয়েছে, কিন্তু তারেক রহমান সেই সরকার তার জন্ম শহীদ জিয়া রহমানের পরিবারে, তার জন্ম বেগম খালেদা জিয়ার করবে। সেই তারেক রহমান লন্ডনে বসে গত 15-16টি বছর অমানুষের মতো পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করে এদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের সৈনিকদেরকে উজ্জীবিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, সকল পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল বিপ্লবের স্বপ্ন রেখেছিলেন। যে বিপ্লবটি 2024 সালের 5 আগস্ট সফল হয়েছে। আমাদেরকে খেসারত দিতে হয়েছে, অনেক খেসারত দিতে হয়েছে। আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক কমিশনার চৌধুরী আলম সহ আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের আমাদের 5,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। আমাদের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে কাহিনী মামলা হয়েছে। আমার জানা আমাদের পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে একটি রাজনৈতিক দলের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, মিথ্যে মামলা। আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে সারা বাংলাদেশের মানুষ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে চিনে, সেই ফখরুল ইসলাম আলমগীরকেও সচিবালয়ে বোমা মারা, মিথ্যে মামলা দিয়ে দীর্ঘদিন জেল কাটানো হয়েছে। আমাদের জামালপুরের কৃতি সন্তান নজরুল ইসলাম খানকে গ্রেপ্তার করে জেল কাটানো হয়েছে। এইরকম হাজার হাজার জাতীয় পর্যায়ের নেতা এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীকে দীর্ঘদিন জেলে ঢোকানো হয়েছে। আজকে এখানে যারা উপস্থিত, আমাদের সমাজবিপ্লবী সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের অসংখ্য নেতাকর্মী জামালপুরে, আমাদের জামালপুর জেলায় প্রায় 10,000-এর বেশি নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছিল, আমাদের কয়েক হাজার নেতাকর্মী দীর্ঘদিন জেলখানায় কারাবরণ করেছে। কিন্তু আমাদের গর্ব, আমাদের অহংকার যে এত জুলুম নির্যাতনের পরেও আমরা সেই দলটি করে, যে দলের আমরা সদস্য নবায়ন করবো এবং নতুন সদস্য সংগ্রহ করবো, যে আমরা সেই দলটি করি। আজকে আমাদের গর্ব যে আমরা সেই দলটি করার সুযোগ পেয়েছি, যে দলটি 54 বছর ইতিহাসে বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বেশি তার স্বীকার করেছে। আজকে বাংলাদেশের বাস্তবতা যে যেভাবেই বলুন, আজকে বাংলাদেশের বাস্তবতা, বিএনপি বাংলাদেশে একক জনপ্রিয় রাজনৈতিক শক্তি, অন্যান্য দলগুলো বিএনপির ধারে কাছে নয়। এই অর্জন জিয়া পরিবারের আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই ত্যাগ, সংগ্রামী ভূমিকা, আপসিক ভূমিকার কারণে আজকে বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি গঠন করেছে। আমরা বিশ্বাস করি আমরা 17টি বছর জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, কারণ আমরা বিশ্বাস করি দেশের মালিক জনগণ। সেই জনগণের কাছে ছিল না, জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য 17 বছর সংগ্রাম করেছি। সেই সংগ্রামে আমরা স্বৈরাচারের পতন করেছি। আজকে সেই জনগণের মালিকানা জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই, এবং সেই জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া বিকল্প কোনো পথ নাই।
ইতিমধ্যেই আমরা ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রূপরেখা ঘোষণা করেছেন প্রথমেই, যেটি সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে, আনন্দিত করেছে, যেটি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রায় আমরা আশাবাদী হয়েছি যে এই গণতন্ত্র বাংলাদেশে আগামী দিনে চিরস্থায়ী রূপ পাবে। এবং আমরা বিশ্বাস করি দেশ নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে, যার যার ভোট সেই অবাধে দেওয়ার সুযোগ পাবে। এবং আমরা বিশ্বাস করি জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতাকে সুযোগ পাবে বলে বিএনপি করতে হবে। সেই বিএনপি স্বৈরাচার পতনেরও প্রায় 2 বছর আগে, আজ থেকে প্রায় 2 বছর আগে, আজ থেকে প্রায় 2 বছরের বেশি সময় আগে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএনপি মনে করে যে বাংলাদেশকে যদি আগামী দিনে এগিয়ে যেতে হয়, উন্নত, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, মানবিক মূল্যবোধের জনগণের বাংলাদেশে রূপান্তর করতে হয়, তাহলে এই বাংলাদেশে শুধুমাত্র একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যথেষ্ট নয়। শুধুমাত্র বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যথেষ্ট নয়। এই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করতে হলে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করতে হবে। কারণ গত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে, দলীয়করণের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রগুলোকে তাদের দলীয় যন্ত্রে পরিণত করেছে। পরিবারতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে সেই পরিবারের পরিবারী সম্পত্তিতে পরিণত করেছে। আমরা সেই জায়গা থেকে যদি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে সত্যিকার অর্থে কার্যকরী করতে না পারি, তাহলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যে কারণে বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছে। বিএনপি সেই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বলেছে যে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য 54 বছর জনগণ বারবার সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায়, নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য বিএনপি আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী রূপ দেবে বাংলাদেশে, যাতে জনগণের ভোটের অধিকার নিয়ে পরবর্তী সময় কোন শঙ্কা দেখা না যায়। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বলেছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জাতীয় সংসদ ছাড়াও জাতীয় সংসদে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সেই মেধাবী লোকদেরকে নিয়ে আরেকটি পক্ষ থাকবে, যেটি বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব থাকবে, যাতে সেই জাতীয় সংসদ সহ সরকার সঠিক পদে পরিচালিত হয়, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বলেছে যে বিগত 17 বছর ছাত্ররা বঞ্চিত হয়েছে। চাকরির পরীক্ষায় প্রথম হলেও মেধা দিয়ে চাকরি হয় নাই, বাবা আওয়ামী লীগ না করে চাকরি হওয়ার সুযোগ হয় নাই। বিএনপি বলেছে বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায়, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে এবং চাকরিতে মেধার প্রাধান্য দেওয়া হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, রাজনীতি করেছে চাকরির সুযোগ হবে না। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বলেছে এদেশের যুব সমাজ, তরুণ সমাজ হচ্ছে এদেশের প্রাণ শক্তি। তাদেরকে যদি উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না যায়, এই বাংলাদেশের উন্নয়ন টেকসই হবে না। যে কারণে যুব সমাজ, তরুণ সমাজকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যুব সমাজ, তরুণ সমাজের চাকরির ব্যবস্থা করা হবে, কর্মের ব্যবস্থা করা হবে। তারপরেও যদি যুব সমাজ বেকার থাকে, তাদেরকে বেকার ভাতা প্রদান করা হবে, যাতে তারা ভিন্ন দিকে প্রবাহিত না হয়। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি করেছে যে দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মহিলা, সেই মহিলাদেরকে বঞ্চিত রেখে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি হবে না। মহিলা তাদের নিরাপত্তার অভাব দূর করে, যে কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখবেন প্রায় প্রতি অনুষ্ঠানে বলে যে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করা হবে। একটি পরিবারের কয়জন সদস্য তাদের তালিকা থাকবে সেই কার্ডে, এবং সেই কার্ডের হবে প্রধান হবেন একজন মহিলা। সেই কার্ডের মাধ্যমে সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে, এবং সেই কার্ডের মহিলা সদস্য প্রদান হওয়ার কারণে, সংগত কারণে সেই মহিলার মান, মর্যাদা, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত হবে।
বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং যথাসময় যাতে মজুরি পায়, নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে শ্রমিকদের সেই ন্যায্য মজুরি নিশ্চিত করার কথা বলেছে। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে প্রশাসনের নিরপেক্ষ নিয়োগের কথা বলেছে, যার মধ্য দিয়ে বিএনপি এই বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত, উন্নত, সমৃদ্ধ, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, মানবিক মূল্যবোধের উদার গণতান্ত্রিক জনগণের বাংলাদেশে রূপান্তর করতে চায়। আমাদের গর্ব, আমাদের অহংকার যে আমরা সেই দলটির সদস্য হতে যাচ্ছি এবং সেই দলের সদস্য নবায়ন করতে যাচ্ছি। কাজে আমরা মনে করি যে আমরা যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছি, নিঃসন্দেহে জামালপুর পৌরসভায় আমরা একজন ভাগ্যবান নাম করছি। একই সাথে বিনয়ের সাথে অনুরোধ করবো, এখানে আমাদের বক্তব্য রেখেছেন, কিছু নির্দেশনা দিয়েছেন, যাদের বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছে এই বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য। আজকে কোনো কারণে, কোনো দুর্বলতার কারণে, কোনো আর্থিক লেনদেনের বিনিময়ে সেই আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের সমর্থকদের যদি আমরা এই বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যে দলটি নিয়ে আমরা অহংকার করি, তাদেরকে সদস্য হওয়ার সুযোগ নেই, তাহলে আমি মনে করি যে দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। যারা এই সদস্য নবায়ন এবং সংগ্রহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, বিশেষ করে জামালপুর পৌরসভার সাংগঠনিক বোর্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আর তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে যুক্ত করতে হবে। এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতে যাতে আওয়ামী লীগের কোন প্যাসেজ, কোন দোষর বা আওয়ামী লীগের কোন সুবিধাভোগী নেতা কর্মী যাতে কোনো অবস্থাতে বিএনপির সদস্য। এবং আমি পরিষ্কার কথা বলে দিই, যদি কারো বিরুদ্ধে এইরকম কোন অভিযোগ কোন ওয়ার্ডে পাওয়া যায়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা আছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এই বিষয়টি সতর্ক থাকবেন। আমাদের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব ভাই কিছুটা পরিষ্কার করেছে, অঙ্গ সংগঠনের যারা দায়িত্বশীল পদে রয়েছে তারা এখানে সদস্য হবেন না, কারণ কেন্দ্রের নির্দেশনা রয়েছে প্রতিটি অঙ্গ সংগঠন যার সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম করবে। কাজে যারা অঙ্গ সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন তারা এই সদস্য সংগ্রহ বা নবায়ন করবেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা যারা বিএনপির সক্রিয় নেতা কর্মী, আমাদের বাইরে অসংখ্য আমাদের শ্রদ্ধেয় মানুষ রয়েছে, মুরব্বী রয়েছে, অসংখ্য মানুষ যারা ব্যবসায়ী, যারা বিএনপির সাধারণ সমর্থক, যারা বিএনপিকে ভালোবাসে, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপির জন্য দোয়া করে, যারা বিএনপিকে ভোট দেয়, আমরা তাদেরকে সদস্য করার জন্য আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করেছিলাম। শহরমুখী আজকের এই আয়োজন করেছেন এবং এই আয়োজনে আপনারা যারা শরীর করেছেন, আমি দেখছি আমাদের অনেক শ্রদ্ধেয় মুরব্বী এখানে উপস্থিত রয়েছেন, আমাদের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সাংবাদিক সহ আইনজীবী, শিক্ষক, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত রয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমার বক্তব্য শেষ করার আগে আমি যে কথাটি এতক্ষণ বললাম যে আমাদের গর্ব, আমাদের অহংকার যে আমরা বিএনপির সদস্য, এই গর্ব অহংকারকে পুঁজি করে আমরা বিএনপির নেতা কর্মীদেরকে শপথ দিতে হবে যে গত 17 বছরে বিএনপির ত্যাগ, সংগ্রাম, আপসিক নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন করে আজকে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি। গত 17 বছর আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি, গত 17 বছর আমরা লুটতরাজের বিরুদ্ধে সংগ্রাম করেছি, গত 17 বছর আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, গত 17 বছর আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আজকে আওয়ামী লীগের পতনের পরে সেই সুযোগে যদি আমি নিজেই দুর্নীতিবাজ হয়ে যাই, যদি আমি নিজেই সন্ত্রাসী হয়ে যাই, যদি আমি নিজেই চাঁদাবাজ হয়ে যাই, তাহলে এই বিএনপিকে মানুষ আগামী দিনে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে। আজকে সারা বাংলাদেশের মানুষ অনেক আশায় মুখ বেঁধে বিএনপির দিকে তাকিয়ে আছে যে বিএনপির নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে।
সেই বিএনপি নেতৃত্বে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকেও সংস্কারের কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা 17 বছর সংগ্রাম করে বেগম খালেদা জিয়ার এত ত্যাগের বিনিময়ে, তারেক রহমানের ত্যাগের বিনিময়ে, নেতাকর্মীদের জীবনের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে বিএনপির 2-4 জন নেতাকর্মী দাদাবাদী, ধান্দাবাদী, দখলবাদী, লুটতরাজ করে খাবেন, এটা বিএনপি কখনোই মেনে নেবে না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আমরাও নিজেরা সতর্ক হওয়া চলি, সেই সাথে দলের পক্ষ থেকে আমি চলে করছি। যদি কারো কোনো কর্মকাণ্ড জনগণের বিপক্ষে চলে যায়, জনগণের বিরুদ্ধে যদি কেউ কোনো অবস্থান গ্রহণ করেন, জনগণের স্বার্থে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমি দলের সাথে অনুরোধ করি যে আসুন আমরা যারা বিএনপি নেতাকর্মী আছি আমরাও শপথ নিই। আমার একটি জীবনের বিনিময়ে, আমার একটি ত্যাগের বিনিময়ে, আমি একজন মানুষ, আমি একজন নেতা, আমার ত্যাগের বিনিময়ে যদি জামালপুর পৌরসভার 20 লক্ষ 25 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তাহলে আমি একটি মানুষ ত্যাগ স্বীকার করতে অসুবিধা করব। যারা নেতা হবেন তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, জনগণের স্বার্থ রক্ষা করতে হবে, দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে। আমি সেই আহ্বান জানি। এখানে প্রসঙ্গক্রমে আমাদের বক্তব্য অনেক নেতৃবৃন্দ বলেছেন আগামী জাতীয় নির্বাচনে আমাকে তারা এমপি হিসেবে দেখতে চায়। আমি আপনাদের কাছে শুক্রিয়া করি যে জামালপুর পৌরসভায় 2 বার মেয়র হয়েছিলাম বিএনপির মনোনয়ন নিয়ে। আমি বিএনপির কাছে কৃতজ্ঞ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে 11 বছর দায়িত্ব পালন করেছি। আমি সততার সাথে, সাহসিকতার সাথে বলতে পারি 11 বছরের জীবনে আমি ব্যক্তিগত স্বার্থকে কখনো প্রাধান্য দিই। জামালপুরের উন্নয়নে, জামালপুর পৌরসভার উন্নয়নে, জামালপুরের মানুষের সুখে দুঃখে বাবদে আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, জামালপুর উন্নয়ন করার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ জামালপুরের মানুষের কাছে যে পরবর্তী নির্বাচনে জোর করে আমাকে হারানো হয়েছে, তারপরে জামালপুরবাসীর কাছে সম্মান, মর্যাদা, ইজ্জতটা পেয়েছি, এটা আমার জীবনে অনেক বড় পাবে। সেটিকে পুঁজি করে রাজনীতি করি। আমার বিশ্বাস 2018 সালে জাতীয় নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল। গত 17 বছরের সংগ্রামে আমি 17 সেকেন্ডের জন্য কোনো দলকে ফাঁকি দিই নাই। আমার জীবনের সর্বস্ব নিয়ে আমি প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল করার চেষ্টা করেছি, দলীয় নেতাকর্মীদের বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করেছি, জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিবে এবং বিএনপি আমাকে মনোনয়ন দিলে যদি আল্লাহর রহমতে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি আমার জীবনের সর্বস্ব ত্যাগের বিনিময়ে এই জামালপুরের উন্নয়নে, জামালপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনে, জামালপুরের বিএনপি নেতাকর্মীদের বিপদ আপদে প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি। সারা বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশ থেকে স্বপ্ন দেখে, আমরা জামালপুরের বিএনপি এবং জামালপুরের জনগণ জামালপুরের উন্নয়নের স্বপ্ন দেখি। যদি আল্লাহ তৌফিক দেয় আমি নির্বাচিত হতে পারি, আপনাদের সকলকে নিয়ে এই জামালপুরকে একটা উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠা করবো। আজকের আয়োজনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলকে ধন্যবাদ।